বেনজিরের আলাদিনের প্রদীপ থেকে শুরু করে মতিউর রহমানের ছাগল কাণ্ড সবটাই যখন টক অফ দ্য টাউন, একই সময়ে বেনজির কিংবা মতিউর রহমান কাউকেই কোথাও দেখা যাচ্ছে না, কেউই তাদের খোঁজ পাচ্ছেন না। তাহলে কি তার অদৃশ্য শক্তি? এমনকি খোদ ইমিগ্রেশন থেকে শুরু করে সরকারের উচ্চ পর্যায়ে অর্থাৎ মন্ত্রী পর্যন্ত কেউই জানেন না তারা কোথায় আছেন। তার মানে বাংলাদেশে আসলে নতুন কি ট্রেন্ড চালু হলো? আপনি সীমাহীন দুর্নীতি করবেন এবং এরপর আপনি একেবারে বাধাহীনভাবে পালিয়ে যাবেন। এই ট্রেন্ডে আসলে আমরা পা দিলাম কিনা, কিংবা এই ধরনের দুর্নীতি যারা করছেন তাদের কোন শক্তির বলে তারা দেশ ছাড়ছেন, কেনই বা এত দুর্নীতির পরেও তারা ধরা পড়ছেন না, সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। দেশ সাম্প্রতিকের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, বেনজির কোথায়, মতিউর কোথায়, এই প্রশ্ন উত্তর খোঁজার চেষ্টা করবো আজকের আলোচনায়। আমার সাথে তিনজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি, সরকার দলীয় সংসদ সদস্য, আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য এবং অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং আছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। নুরউদ্দিন চৌধুরী নয়ন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেহেতু আপনি সরকার দলীয় এমপি, আপনার উপরে আসলে অনেকটাই হয়তো দায় চাপানোর সুযোগ থেকে গেল সাধারণ জনগণের। বাংলাদেশে একজন সাধারণ মানুষ তিনি যখন আসলে দেশ ছাড়েন, খুব স্বাভাবিকভাবে ইমিগ্রেশন অন্তত জানতে পারে তিনি কোথায় যাচ্ছেন, কোন দেশে যাচ্ছেন, তিনি দেশ ছাড়ছেন কিনা। ইমিগ্রেশন ক্রস করবার পর আসলে আমরা দেশ ছাড়ার খবর জানতে পারি, কিংবা ইমিগ্রেশন ক্রস করবার পর দেশ ছাড়া নিষেধাজ্ঞা আসে, সেটি আসলে কিভাবে ঘটে? এই অভাব কাণ্ড আমরা কিভাবে ঘটালাম? দেখুন, যিনি ডক্টর মতিউর বলেন আর বেনজির বলেন বা অন্য যে কোনো ব্যক্তি বলেন, বিমানবন্দরে আটকের একটি বিধান আছে। যদি দুদক অথবা আদালত কাউকে যদি বিদেশ যাওয়ার ক্ষেত্রে যদি কোনো নিষেধাজ্ঞা দিয়ে থাকে, তখন বিমানবন্দর কর্তৃপক্ষ যে কোনো ব্যক্তিকে আটক করতে পারেন। এখন যাদের বিরুদ্ধে এখন দুর্নীতির অভিযোগের কথা আমরা শুনছি বা আলোচিত হচ্ছে সারা দেশব্যাপী, এটাও সঠিক। আপনি দেখবেন যে আমাদের এই বর্তমান সময়ে এই সরকারই একমাত্র সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠিন অবস্থানে আছে, জিরো টলারেন্সে। এই সরকারের সময় কিন্তু ডক্টর মতিউর বলি বা বেনজির বলি বা তাদের এরকম যতজনের বিরুদ্ধে অভিযোগটা আসবে, সকলকে আইনের আওতায় আসতে হবে, সকলের বিরুদ্ধে তদন্ত হবে, সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হ্যাঁ, অবশ্যই যাচ্ছে। যদি নাই যায় তাহলে ডক্টর মতিউর কেন তার এনবিআর এর দায়িত্ব থেকে তিনি অব্যাহতি পেলেন এবং তিনি দেশ ছাড়বার পরে কেন তার বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা আসলো? তাহলে দেশ ছাড়ে আপনি যখন, আমি আগেই বলছি, দেশ সরকার কাউকে দেশ চলে যেতে যে নিষেধাজ্ঞা, সেটি সরকারের কোনো পার্টি অফিস থেকে ইস্যু হয় না, সেটি হয় আদালত থেকে, অথবা দুদক নিষেধাজ্ঞা দেয়, অথবা কোনো এজেন্সি, গভর্নমেন্টের এজেন্সিগুলো দেয়। এখন যখনই কোনো অভিযোগ আসে, মিডিয়াতে নিউজ আসলেই আইনগত পদক্ষেপটা শুরু হয়। প্রাথমিকভাবে যেদিনে তিনি আলোচনাটা শুনলেন, সেদিন যদি তিনি পালিয়ে যান বা তার আগে অন্য কারণে যান বা তার নিষেধাজ্ঞার আগে যদি তিনি যান, সেই ক্ষেত্রে সরকার বা দলের করার কিছু থাকে না। আমরা দেখব যে সরকার তাদেরকে প্রোটেক্ট করে না, সরকার তাদের বিচারের ব্যাপারে আন্তরিক, সরকার তাদের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে না, সরকার তাদের প্রতি দয়াশীল। আমরা এই ক্ষেত্রে একমাত্র দেখি এই সরকারি দুর্নীতিবাজদের মধ্যে একটা আতঙ্কিত সরকার, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কোনো দুর্নীতিবাজকে, তিনি যেই লেভেলের হন, তিনি শীর্ষ পর্যায়ে হন অথবা নিম্ন পর্যায়ে হন, কোন অপরাধীকে এই সরকার ছাড় দেয় না, দিবে না ইনশাআল্লাহ। এই সরকার আছে আসলে 15 বছর ধরে, তারা যারা আসলে দুর্নীতিগ্রস্ত যাদেরকে নিয়ে আমরা আলোচনা করছি, তারা নিশ্চয়ই এই দুর্নীতি একদিনে করেননি। 15 বছরে কেউ সরকারের কোন উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে রাজস্ব কর্মকর্তা পর্যন্ত কেউ কোনো খবর পেল না, কেউ একেবারেই টের পেল না যে এত বড় বড় দুর্নীতি হচ্ছে দেশে। না, দুর্নীতি হচ্ছে এরা কিন্তু এই 15 বছরটা আপনারা অনেকেই বলেন, কিন্তু 15 বছরে তো তারা চাকরি করে না, তারা চাকরি করে তার আগ থেকে। তারা অতীতে বিএনপি সরকারের সময় চাকরি করেছে, আওয়ামী লীগ সরকারের সময় চাকরি করেছে, তারা 111 সরকারের সময় তারা চাকরি করেছে, বিভিন্ন সময় তারা চাকরি করেছে। এখন দুর্নীতি কোন সময় করেছে, কি পরিমাণ করেছে, সেটি তদন্ত শেষে আমরা বুঝতে পারবো। আমরা আপাত দৃষ্টিতে তদন্ত দুর্নীতির অভিযোগ আসায় অভিযোগটি তদন্ত শুরু হয়েছে, অনেকটা আসলে বিএনপির সময়ও করা হয়েছে কিনা সেটিও আওয়ামী লীগ একটু খতিয়ে দেখতে চায়। এটি অপরাধীরা অপরাধী, আমরা মনে করি অপরাধী কোনো সরকারের লোক নয়, এরা বেনজির আওয়ামী লীগের কোনো পদ্মারি লোক নয়, ডক্টর মতিউর আওয়ামী লীগের পদ্মারি লোক নয়। তবে হ্যাঁ, এটি ঠিক যে আওয়ামী লীগ না চাইলে কি তারা এই বিশিষ্ট রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে অসীন থাকতে পারতেন না? আবার যদি বিএনপির সময় তাদের চাকরি না থাকতো তাহলে কি 15 বছরেই কি তারা আইজিপি হতে পারতেন? তারা চাকরি 2 সরকারের সময় করেছেন। এখন যিনি চাকরির পদোন্নতি তো সরকার দেয় না, সেটি তাদের ডিপার্টমেন্ট দেয়।
এখানে এই আপনি বলতে পারেন যে হয়তো এই অপরাধীদের ব্যাপারে যাদের অভিযোগটা আসছে সরকার কি তাদের ব্যাপারে পৃষ্ঠপোষকতা করে না সরকার তাদের আমরা গর্বের সাথে এতটুকু বলতে পারি এই সরকার এদের যে কোনো অপরাধের ব্যাপারে জিরো টলারেন্স আছে। রুমিন ফারহানা, নুরুদ্দিন চৌধুরী নয়ন এমপি বলছিলেন যে এরা আসলে দীর্ঘদিন ধরে তাদের দায়িত্বে কর্মরত আছেন, সেটি বিএনপির আমলেও ছিলেন, জাতীয় পার্টির আমলেও ছিলেন। একটু আপনাকে কোট করেই আমি বলতে চাই, এনবিআর এর সাবেক চেয়ারম্যান বলেছেন মতিউর রহমান সবাইকে ম্যানেজ করে চলতেন, সাইফুর রহমান থেকে শুরু করে কিবরিয়া প্রত্যেকের বেডরুম পর্যন্ত তার প্রবেশাধিকার ছিল। অর্থাৎ বিএনপিও আসলে তাদেরকে অনেকটাই দুর্নীতির জায়গাটিতে এগিয়ে রেখেছে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিছুদিন আগে ভারতে লোকসভা নির্বাচন হলো। আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে আমি খুব মাইনিউটলি ফলো করার চেষ্টা করছিলাম কেমন হচ্ছে নির্বাচনটা। একবার প্রচারণায় গিয়ে কংগ্রেস থেকে বলা হলো এখন যদি মোদি কংগ্রেসের দুর্নীতি নিয়ে কথা বলে, কংগ্রেসের সময়কার অনিয়ম নিয়ে কথা বলে, সেটা ভোটাররা গ্রহণ করবে না, কারণ দীর্ঘ সময় মোদি ক্ষমতায় আছে এবং একচ্ছত্রভাবে মোদি ক্ষমতায় আছে। এই সরকারটির সঙ্গে মোদি সরকারের কিছু মিল আছে, কিছু জায়গায় অমিল আছে। মিলের জায়গাটা কোনটা? বাংলাদেশেও আওয়ামী লীগ সরকার দীর্ঘ সময় ধরে প্রবল প্রতাপে একচ্ছত্রভাবে ক্ষমতায় আছে। অমিলের জায়গাটা হচ্ছে মোদি ভোটে এসছে, আওয়ামী লীগ ভোট ছাড়া আছে ক্ষমতা, এইটুকুই ডিফারেন্স। এখন যদি আওয়ামী লীগ 16 বছর পর বলে আজিজ বেনজির কিংবা অন্যান্য যে কর্মতিউর তারা সকলেই বিএনপির সময়ে কার মানুষ বলতে পারে, কিন্তু মানুষের জন্যই তো আসলে দিন শেষে আমরা এখানে বসে কথা বলি। এই কথাগুলো মানুষ কতটা গ্রহণ করে এটা ওনারাও জানে, কিন্তু বলতে হয় কি করবে, এখন তো কিছু একটা বলতে হবে। আপনি যখন আবর্জনাকে ডিফেন্ড করতে বসেন এটা আপনার জন্য অত্যন্ত কঠিন পরীক্ষা, এবং এই পরীক্ষায় বসলে আপনাকে নানান রকম কথা বলতে হবে। যখন আসলে এনবিআর এর চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, তিনি নিজে যখন বলছেন যে খোদ বিএনপির সময় যারা অর্থমন্ত্রী ছিলেন তাদের বেডরুম পর্যন্ত, উনি বলেছেন যে সাইফুর রহমান থেকে শুরু করে শাহ এম এস কিবরিয়ার বেডরুম পর্যন্ত। সাইফুর রহমান আর শাহ এম এস কিবরিয়া দুজনেই প্রয়াত। ওই সময় কি তারা এত হাজার কোটি টাকার মালিক ছিলেন? এক। দুই, যদি থেকে করে থাকেন সেই সময় দুর্নীতি, ধরে নিলাম বিএনপি যা করেছে সব অন্যায় করেছে, ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, তর্কের খাতিরে আমি ধরে নিলাম যা যা হয়েছে, যা যা করেছে, ভুল করেছে, দুর্নীতিবাদদের প্যাট্রোনাইজ করেছে। 16 বছর আওয়ামী লীগ কি ঘোড়ার ঘাস কেটেছে? 16 বছর আওয়ামী লীগ, অন্তত আওয়ামী লীগের সময় তাদের, যদিও আমরা বলতে চাই কেঁচো খুঁড়তে সাপের মতন তাদের দুর্নীতি সামনে এসেছে, বিএনপির সময় কেন সামনেও আসলো না? আওয়ামী লীগের সময় কিভাবে সামনে আসলো বলেন তো? যখন বসুন্ধরা গ্রুপের সাথে রংধনু গ্রুপের ঝামেলা বাঁধলো এবং যখন বেনজির রিটায়ার করলেন, তখন বসুন্ধরা বিরাট মিডিয়া হাউসের মালিক, তারা ছাপলেন তার দুর্নীতি। এমনকি অত্যন্ত প্রথিত যশা সাংবাদিক, ডেইলি স্টারের সম্পাদক পর্যন্ত বলতে বাধ্য হলেন, এবং তিনি শুধু সাংবাদিক বা সম্পাদক বললে খুব অল্প বলা হয়, তিনি বাংলাদেশের নির্মাণের সঙ্গে যে ব্যক্তিগুলো যাদের রাজনীতি জড়িত তাদের একজনের সন্তান। তিনি যখন বলেন এসব খবর তো আমরা আগেই জানতাম, ছাপতে পারি নাই ভয়ে, তো বাংলাদেশের সংস্কৃতি বুঝতে আর এর চেয়ে বেশি কি দরকার হয়? আর একটা মিনিট, মতিউর রহমানের দুর্নীতি আওয়ামী লীগ বের করেছে, আপনাকে কে বললো? একটা ছাগল এই দুর্নীতিকে সামনে নিয়ে এসছে। কোরবানির ঈদ এসছে, তার একজন 19 বছরের বালক পুত্র আছেন, সেই বালক পুত্র তার শখ আহ্লাদ দেখানোর জন্য যে ফেসবুক আছে সেই ফেসবুক ব্যবহার করেছেন এবং তিনি ধরা পড়েছেন, এবং কেঁচো খুঁড়তে সাপ যেটা আপনি বলছিলেন অ্যাবসলিউটলি তাই। এখানে আওয়ামী লীগের আসলে কিছু করার নাই। আর বেনজির বা আজিজের বিষয়টা খুব ক্লিয়ার, সেটা হচ্ছে যে আপনি যখন এইভাবে ক্ষমতায় থাকেন যেইভাবে আওয়ামী লীগ থাকছে, তখন আপনাকে আসলে অনেকগুলো পাওয়ার সেলের উপর নির্ভর করে থাকতে হয়। একটা পাওয়ার সেল আমলা, একটা পাওয়ার সেল প্রশাসন, একটা হচ্ছে পুলিশ, একটা হচ্ছে ব্যবসায়ীরা, আরেকটি হচ্ছে যারা আওয়ামী লীগের রাজনীতির পান্ডা হিসেবে পরিচিত তারা। সুতরাং একটা সেলের সঙ্গে আরেকটা সেল, একটা সাব ক্রনির সাথে আরেকটা সাব ক্রনির যে কোনো সময় গন্ডগোল হবে। আপনার নিশ্চয়ই মনে আছে এই যে আওয়ামী লীগ এই ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে। আওয়ামী লীগ টিকে থাকতে 16 বছর এই দুর্নীতির কে শুধু প্রশ্রয় দেয়নি, প্রাতিষ্ঠানিকীকরণ করেছে। আমি একটা লাইন বলছি, সাইফুল হক ভাইয়ের কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি একটা মিনিট। এই যে প্রাতিষ্ঠানিকীকরণ কথাটা বললাম না, ঠান্ডা মাথায় ভেবে চিনতে বুঝে বলছি। আপনার নিশ্চয়ই মনে আছে, দুদিনও হয় নাই পুলিশ অ্যাসোসিয়েশন থেকে একটি প্রতিবাদ পাঠানো হয়েছে যে কিছু সাংবাদিক, তারা বিরোধী দল যাদেরকে তারা একটা বিশেষ নামে ডাকে, দেশ বিরোধী চক্র বলে তারা, এদের সঙ্গে মিলে পুলিশের দুর্নাম করবার জন্য বা পুলিশের মনোবল ভাঙবার জন্য চেষ্টা করছে। গতকালকে দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় একই ধরনের কথা বলেছে।
কি অদ্ভুত চিন্তা করেন, একরের পর একর, বিঘার পর বিঘা, মানে যতদূর দৃষ্টি যায় বেনজিরের জমি, এবং সেটা স্বীকার করা, দুদক নিজে খুঁজে বের করা জায়গা, পত্রিকা আসার পর দুদককে খুঁজে বের করতেও দেখিনি। সেখানে আরো একটি বড় প্রশ্ন থেকে যায়, সাইফুল হক, অর্থাৎ সরকারে আসলে যারা উচ্চ পর্যায়ে কর্মরত আছেন তারাই অনায়াসে দুর্নীতি করতে পারেন এবং দুর্নীতি করবার পর খুব সহজেই দেশ ত্যাগ করতে পারেন, সেখানেও তাদের কোনো বাধা বিপত্তি নেই। তার মানে আমরা নতুন ট্রেন্ড সেটার হচ্ছি কিনা? আপনাকে ধন্যবাদ সম্মানিত দুজন আলোচকবৃন্দ, আপনার অনুষ্ঠানের দর্শক শ্রোতা, তাদেরকে শুভেচ্ছা জানাই। নতুন ট্রেন্ড তো অবশ্যই, নতুন ট্রেন্ড বলতে এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে এরকমটি আগে দেখা যায়নি। আমরা তো বলি না যে আমরা যে রাষ্ট্র গঠন করি, রাষ্ট্র তো নাকি দায়িত্ব নাকি, আমরা ছোটকাল থেকে শুনে যেটা বড় হয়েছি যে রাষ্ট্র দুষ্টের দমন করবে, শিষ্টের পালন করবে। এখন জাস্ট আপনি একটু নৈর্ব্যক্তিকভাবে চিন্তা করেন, ঠিক তার উল্টোটা এখন। তার মানে এখন শিষ্টের দমন আর দুষ্টের লালন। তার মানে, এবং এটা করতে যেয়ে আপনি খেয়াল করবেন যে এর আগে বেনজির তিনি যখন 4 বা 5 তারিখে এর আগের মাসের যখন তিনি দেশত্যাগ করলেন, তার 15-20 দিন পরে হোম মিনিস্টার বলছেন তার কাছে কোনো তথ্য নেই। তারপরে সেখানে সরকারের সাধারণ সম্পাদক সরকারি দলের বলছেন তার কাছে কোনো তথ্য নেই। রাষ্ট্র চালায় কারা? একই ঘটনা যেটা আপনি বললেন, আজকে সকল গণমাধ্যম ইতিমধ্যে অনেকখানি বেরিয়ে এসছে। মতিউর তিনি দেশ ত্যাগ করার পরে আপনি উল্লেখ করলেন এরপরে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। মানুষকে এতই গাধা, মানুষকে এত নির্বোধ, মানুষকে আমরা কি এতই কাণ্ডজ্ঞান বিবেচনাহীন মনে করি যে আপনারা সব জানেন? আপনারা তার মানে এই যেটা আপনি বলছিলেন যে ইমিগ্রেশনের, তো ধরে নেওয়া যায় তার ভেতর দিয়ে সেখানে গেছে। ইমিগ্রেশন হচ্ছে হোম মিনিস্ট্রির তাদের নিয়ন্ত্রণে, তারা জানেন। এখন তো সব কিছু কম্পিউটারাইজড, সব কিছু ডিজিটালাইজড। কে যাচ্ছে কে ঢুকছে ইচ্ছা করলে 1-2 মিনিটের মধ্যে সমস্ত তথ্যই বের করা সম্ভব। সরকারের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকরা যখন বলেন তাদের কাছে কোনো তথ্য নেই, আপনারা ওই দায়িত্বে আপনারা আছেন কেন? দেশ চালাচ্ছে কারা? দেশটা চলছে কিভাবে? এটা তার মানে আমি প্রায় আগেও বলেছি, সরকারের মধ্যে যে অনেকগুলো সরকার কাজ করে, তার মানে কি প্রথম বোঝা যায় যে সরকারের কোনো তাহলে কার্যকর কোনো নিয়ন্ত্রণ, কোনো অথরিটি, পলিটিক্যাল, অ্যাডমিনিস্ট্রেটিভ, নৈতিক তো নেই, বরঞ্চ পলিটিক্যাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি পর্যন্ত নাই। এক হয় এটা সত্য, অথবা আরেকটা সত্য, সেটা কি সরকার তাদেরকে যেতে দেওয়া হয়েছে তাদেরকে। তার মানে আপনি বাইরে আপনি এমন একটা ক্যামোফ্লেক্স করছেন, যেটা আপনি বলছিলেন সরকারের জিরো টলারেন্স নাকি তারা দেখাচ্ছেন। আপনি তলে তলে দুর্নীতির সাগরে দেশটা ভাসছে, এবং পৃথিবীর সাম্প্রতিক কালের মধ্যে যেসব দেশের ইন্ডিকেটরে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ, এবং যেটা রাষ্ট্রীয় উদ্যোগে যেখানে দুর্নীতিবাজরা 14 আনা 12 আনায় সরকারি দলের সাথে কোনো না কোনোভাবে তারা সম্পর্কিত। কিন্তু বলছিলেন নুরুদ্দিন চৌধুরী নয়ন, তারা এক সময় বিএনপির সময় কিংবা জাতীয় পার্টির সময় তারা চাকরিরত ছিলেন। আমি আপনার সঙ্গে একমত হব নিশ্চয়ই, তারা তো আমি নিশ্চয়ই নয়ন ভাইয়ের সাথে একমত হব। তারা তো তাদের দীর্ঘত তারা জীবনযাপন তারা করেছেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হয় এগুলো সামনে আসেনি। এক, অথবা দুর্নীতির এই সাগরে তখনও পর্যন্ত এতটা করাটা যায়নি। আপনি খেয়াল করবেন এটা হয়েছে কেন? যে সরকারের দেশ, অর্থাৎ সরকার যেহেতু জনগণের পপুলার ভোটে ইলেক্টেড না, মানুষের কোনো পপুলার ম্যান্ডেট নেই সরকারে থাকার জন্য, তার মানে এদেরকে বাস্তবে যা খুশি করবার একটা লাইসেন্স সরকার দিয়ে দিয়েছে। ফলে সেটা করতে যে দেশটা আছে গভীর অনিশ্চয়তার ভিতরে আজকে দেশ ঢুকে গেছে। ডক্টর মতিউর এবং বেনজির বা যাদের বিরুদ্ধে আজকে অভিযোগ আসুক, এই সরকার একটি স্বচ্ছ সরকার এবং জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার হিসাবে তাদের দায়িত্ব আছে দেশে এই দুর্নীতির বিরুদ্ধে কাজ করার। সরকার সেই লক্ষ্যে কাজ আপনাকে সম্পূরক প্রশ্ন করি, আপনি বলছিলেন যে জনগণের ভোটে নির্বাচিত সরকার, এমন আলোচনা উঠে এসছে বেনজিরদের এই দুর্নীতির পর যে এই সরকারকে টিকিয়ে রাখতে আসলে বেনজিররাই একসময় নির্বাচনে সাহায্য করেছিল এবং এই কারণে এই দুর্নীতিতে প্রশ্রয় দেওয়া হয়েছে। এই কথার সাথে তো বাস্তবতার মিল নেই। যদি সেই বেনজিররাই আওয়ামী লীগের কে সরকারে যদি ক্ষমতা নিয়ে আসতো, তাহলে সরকার তো তাকে প্রোটেক্ট করার কথা, সে দেশ ছাড়ার কথা নয়। কথার সাথে বাস্তবতার মিল নাই। আমাদের আজকে যারা রাজনীতির বিরোধী, তারা এই জায়গায়
ব্যক্তির অপরাধকে কোনো সরকার বা দলের উপর দেওয়ার চেষ্টা করেন শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে। বরং এই সরকার যে দুর্নীতির বিরুদ্ধে ডক্টর মতিউরের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, মতিউররা এই সরকারের ভয়ে দেশ ছাড়ছে, সরকারের এই যে তাদের শুভ ইচ্ছা, গুড ইন্টেনশন, এটার জন্য যদি সত্যিকারের রাজনীতি বা যদি সত্যিকার দুর্নীতির বিরুদ্ধে ওনারা হতেন, ওনারা এটার জন্য সরকারকে ধন্যবাদ দিতেন, সরকারকে সাধুবাদ দিতেন। তারা যদি সরকারের ভয়ে বা প্রশাসনের ভয়ে, তারা যদি জেলের ভয়ে, তারা দুদকের ভয়ে যদি দেশটা না ছাড়ে, তাহলে তারা কি বিএনপির ভয়ে দেশ ছাড়ছে? তারা কি কোন রাজনৈতিক শক্তির ভয়ে দেশ ছাড়ছে? তারা এটা জানে যে এই সরকারের হাতে তাদের কোন দুর্নীতিবাজের নিষ্কৃতি হবে না। যেহেতু ছেড়েছেন, কিন্তু ধরা পড়লে আসলে কি হবে? আমি একটা কথা একটু বলি, আমি খুবই তুচ্ছ ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী। আমি যখন বিদেশে যাই আমাকে আটকে দেয়া হতো 2012, 13, 14, 15 সাল পর্যন্ত আমি যেতে পারতাম না, আটকে দেয়া হতো। আমি হাইকোর্টে গেলাম, হাইকোর্ট আমাকে অর্ডার দিল, রাইট টু মুভমেন্ট, আমাকে আটকানো যাবে না। আমার বিরুদ্ধে কিন্তু তখন কোনো রকম নিষেধাজ্ঞা, মামলা এরকম কিচ্ছু নাই। এখন যেটা হয়, আমাকে 2 থেকে 2.5 ঘন্টা এয়ারপোর্ট থানায় বসে থাকতে হয়। ডিবি, এসবি, এনএসআই, ডিজিএফআই ক্লিয়ারেন্স লাগে। সুতরাং ইমিগ্রেশন ক্রস করা একটা মশার পক্ষে অসাধ্য যদি সরকার না চায়, এবং আমাদের পাসপোর্ট ব্লক করা থাকে। বলছিলেন নুরুদ্দিন চৌধুরী নয়ন যে একেবারে ভয়ে, সরকারের ভয়ে তারা দেশ ত্যাগ করেছে। সরকারের ভয়ে কি ওনারা, আমার না আসলে কি বলবো ওনাদের কথার উত্তরে, আলাদিনের চেরাগটা মনে আছে, একটা মানে হাওয়া হয়ে যেত, একটা জিন চলে আসতো, নাই করে দিত। ওনারা কিভাবে দেশ ত্যাগ করেছেন? জিন হয়ে গেছেন, নাই হয়ে গেছেন, হাওয়া হয়ে গেছেন, ম্যাজিক কার্পেটে করে উপরে উঠে চলে গেছেন। না ভাই, ওনারা ফর গড সেক বাংলাদেশ ইমিগ্রেশন দিয়ে পার হয়েছেন। এবং মজার তথ্যটা কি, স্বরাষ্ট্রমন্ত্রী যখন বললেন যে আমি এই বিষয়ে কিছু জানি না, তার পরপরই দেখা গেল বেনজির সাহেবের অ্যাকাউন্টে আর কোনো টাকা নাই। সব টাকা হাওয়া করার জন্য ঠিক যতটুকু সময় দরকার। আপনি শুরু করেন কালের কণ্ঠের রিপোর্ট থেকে ওনার দেশ ত্যাগ পর্যন্ত প্রায় 2.5 মাস সময় তিনি পেয়েছেন। এই 2.5 মাস সরকার নিশ্চুপ হয়ে বসেছিল, সো দ্যাট তিনি খুব শান্তি মতো তার টাকাগুলো দেশের বাইরে দিতে পারে। সুযোগ করে দিল কিনা এই দেশ ত্যাগ করতে সাইফুল হক, নাকি আসলে সরকারের এখন তাদেরকে প্রয়োজন ফুরিয়ে গেছে বলে এই সুযোগ সুবিধা? এই উত্তরটি নিয়ে একটি বিরতির সময় হয়েছে। দেশাম্প্রতিকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বেনজির কিংবা মতিউর তারা কোথায় আছেন সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছিলাম আমরা। সাইফুল হক, তারা এখন যেখানেই থাকুক কেউ তাদেরকে খুঁজে পাচ্ছে না, না ইমিগ্রেশনে তাদের খোঁজ আছে, না সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের কোনো খোঁজ আছে। কিন্তু এত গুরুত্বপূর্ণ সংবেদনশীল পদে দায়িত্বরত ছিলেন এ ধরনের ব্যক্তিরা, তাদের আসলে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? প্রয়োজন ফুরিয়েছে বলেই কি আর খুঁজে পাওয়া প্রয়োজন নেই? বিষয়টা দুটো। আমি মনে করি, হ্যাঁ, আপনি যেটা বললেন আমি মনে করি এটারও কিছুটা সত্যতা কিছুটা আছে। আর যে সময় তারা সরকারের জন্য, এখন তারা অ্যাসেট না, এখন তারা বার্ডেন। যেসব আরব উপন্যাসের মতন কাহিনী মানে প্রতিদিন যেগুলো বেরোচ্ছে, এগুলো যে কোনো সাধারণ নাগরিক যার সাথে কোনো রাজনীতির কোনো সংশ্লিষ্টতা নেই, তাকে এটা অবিশ্বাস্য ঘটনা। 21 শতাব্দীতে মানে দেশে যদি কোনো জবাবদিহিমূলক সরকার থাকে, কোনো ইলেকটেড গভর্নমেন্ট থাকে যার জনগণের প্রতি দায়বদ্ধতা আছে, এ ধরনের কোনো সরকার, এ ধরনের কোনো পরিস্থিতি এটা অকল্পনীয় একটা বিষয়। তার মানে ওরা এখন সরকারের জন্য, যেটা আপনি বলছিলেন, হয়তো এখন তারা কিছুটা বার্ডেন হয়ে যাবে, এটা একটা কারণ হতে পারে। আরেকটা হচ্ছে যে তারা যদি দেশে থেকে যায় তাহলে থলের বিড়ালটা এমন কিছু হয়তো বেরিয়ে পড়তে পারে যেটা সরকারের জন্য অনেক অস্বস্তির, অনেক লজ্জা। আরো কি বাকি আছে আমাদের দুর্নীতির প্রমাণ দেখার? আমি বলেছি যে কারণ প্রতিদিন যেগুলো বেরোচ্ছে এটা তো অকল্পনীয় বিষয়, তো ফলে আরো কি বেরোবে। এবং তারা যদি বলা শুরু করে এগুলোর ভাগ বটোয়ারা উপর থেকে নিচ পর্যন্ত কোথায় ভাগ বটোয়ারা হয়েছে, বন্টনটা কোথায় কি হয়েছে, তারা একা নন, তার সাথে রাজনীতিকরা কারা যুক্ত আছেন, সরকারি দলে কারা যুক্ত আছেন, এবং কারা কোন ব্যবসা কোন অপকর্মের সাথে কিভাবে তারা কাজ করেছেন, এটা সরকারের জন্য এইটুকু বহন করা খুবই কঠিন। ফলে শেষ করি আর একটা হচ্ছে যে তাদেরকে যা খুশি করতে দেওয়া হয়েছে কেন, যেটা আপনি বলছিলেন 14, 18 এবং 2400 তো অনেকে সে সুযোগটা পাননি। তো তারা যেহেতু সরকার জবরদস্তি করে ক্ষমতায় আছে, সুতরাং
সরকারকে এদেরকে যা খুশি করবার একটা সুযোগ করে দেওয়াটা, যেটা আমরা ফলে তারা ছিল বেপরোয়া। তার যে বলে আমার নয়ন ভাই বা আমরা যারা রাজনীতি করি রুমিন, আমরা কেউ এভাবে বক্তৃতা অনেক সময় করি না। তারা যেভাবে মানে জামার আস্তিন গুটিয়ে, এটা আমি নিজে অনেকগুলো সভা তার দেখেছি, সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশন অনেকগুলো সভা দেখেছে, এটা অবিশ্বাস্য একটা। সেই রাজনৈতিক প্রশ্রয় তারা কোথায় পেয়েছেন? আর একটা যেটা বললেন, এটাতে পুরো রাষ্ট্রের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন উঠছে। আমি এমন একটা রাষ্ট্রে বাস করি যে রাষ্ট্র জানে না যে এরা কোথায়, তাহলে আপনি সরকারে আপনি আছেন কেন? তার মানে তাহলে সরকারের উপরে মানুষের চূড়ান্ত অনাস্থার একটা বহিঃপ্রকাশ। সরকারের ক্রেডিবিলিটি বলতে কোনো বিষয় থাকছে না। সেটি নয়, আমি যদি নুরুদ্দিন চৌধুরী নয় আবার আপনার কাছে আসি, বেনজির আহমেদ শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন, মতিউর চারবার ক্লিন সার্টিফিকেট পেয়েছেন, সেটি বা কিভাবে পেলেন? সেই সাথে কারা আসলে এই অঢেল সম্পদের ভাগ বাটোয়ারের অংশীদারিত্বে ছিলেন? দেখেন, এই বিষয়গুলোকে আমরা অনেক সময় একেবারে খামোখা রাজনৈতিক উদ্দেশ্যে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করি, এবং এরকম ভুল বক্তব্য, মন্তব্য বা এরকম ঢালাও মন্তব্যের কারণে অনেক সময় অনেক অপরাধী পার পেয়ে যায়। এখানে এটা তো সকলেই জানেন, ডক্টর মতিউর তিনি সাবেক অর্থমন্ত্রী বিএনপির সাইফুর রহমান সাহেবের বেডরুম পর্যন্ত তার অবাধে যাতায়াত ছিল। তার বাড়ি ফেনী জেলায়, যেখানে বেগম খালেদা জিয়ার নির্বাচনী এলাকা। বেগম খালেদা জিয়াদের দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত হয়েছেন, ডক্টর মতিউরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে। এটি একটা লাইন আমরা মনে করি যে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান, বেগম খালেদা জিয়ার নির্বাচনী এলাকা এবং ডক্টর মতিউর, এরা একটা সেইন আমরা এখনো দেখতেছি। এর বিরুদ্ধে সরকারের একটি সাহসী অভিযান শুরু হয়েছে। অভিযোগ আসার পরে আপনারা জানেন যে সরকার প্রথমেই কিন্তু এটা যখনই কোনো অভিযোগ আসে সেটি সরকার আইনগতভাবে পদক্ষেপটা নেয়। এখন আইনি পদক্ষেপ নেওয়ার আগে বা সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ হওয়ার আগে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু হুট করে কোনো অভিযোগ বা আইনি প্রক্রিয়া ছাড়া তিনি কাউকে যেমন ধরেন না, তিনি কাউকে ছাড়েন না। এখানে রুমিন পারানা, ব্যারিস্টার রুমিন পারানা একটা কথা বলেছেন, ওনার বিদেশ যেতে অনেক সময় ভেরিফাই হয়। রুমিন পারানা দেশের একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ। তিনি বিভিন্ন সময়ে রাজনীতি করতে গিয়ে দলের বিভিন্ন ক্যাডার, সন্ত্রাসী এবং বিভিন্ন সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর, হরতালের নামে নাশকতা, অনেক কর্মকাণ্ডের সাথে এখানে এই বিএনপির অনেক নেতৃত্ব জড়িত ছিল, যেটা আমরা ভয়েস রেকর্ড বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়াতেও পেয়েছি, সম্ভবত আপনাদের এখানে দুই একটা পাইতে পারি। এরকম যারা আলোচিত বিভিন্ন রাজনীতির সাথে জড়িত, আবার সেই দল যদি কোনো অপরাধ প্রক্রিয়ার সাথে জড়িত থাকে, তাদের বিষয়ে অনেক সময় এটা আগ থেকে একটা যাচাই বাছাই অথবা তাদের বিরুদ্ধে ইনফরমেশন থাকে বা তাদের বিষয়টা যাচাই করা হয়। কিন্তু যিনি কোনো রাজনীতি করেন না, আলোচিত ব্যক্তি না, এর আগে ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও নাই, মামলাও নাই, তাহলে তার মতো লোককে তো ইচ্ছা করলে স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য কেউ প্রসেস ছাড়া গ্রেফতার করবেন না। ঠিক এই জায়গাটিতে পুলিশের সাবেক মহাপরিদর্শক, তার বিরুদ্ধে আমরা ব্যাকগ্রাউন্ড চেক করি কিংবা না করি, পলিটিক্যাল যারা নেতা আছেন তাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু এই সরকার সুষ্ঠুভাবে চেক করছে, আপনি নিজেও বলছিলেন। তার মানে কি আসলে দায়টা পুরোটাই বিএনপির? একটু আগেই প্রথম সেগমেন্টে আমার ভাই বলছিল যারা রাজনীতি বিরোধী তারাই এই ধরনের কথাবার্তা বলছে। আজকে ওনার কথাই খুব স্পষ্ট হয়ে গেল রাজনীতি বিরোধী কারা। দুর্নীতিবাজরা এই সরকারের সময় যে পরিমাণ দেশ ছেড়েছে, একেবারে শান্তিতে নির্বিঘ্নে টাকা পাচার করে দেশ থেকে টাকা নিয়ে বিদেশে পৌঁছে তারপরে তারা ইমিগ্রেশন ক্রস করে নিরাপদে দেশ ছেড়েছে, অতীতে হয় নাই। ফর এক্সাম্পল পিকে হালদারের কথাই ধরেন, আব্দুল হাই বাচ্চুর কথাই ধরেন, রন শিকদারের কথাই ধরেন। যখন দেশে তাদের নিয়ে তুলকালাম হচ্ছে তারা তখন দেশ থেকে চলে গেছে। হালে তো বেনজির, আজিজ এবং মতিউরের কথা বলাই যায়। মতিউর সাহেবের কথা উনি বলছিলেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এলাকার কথা। কি বলবো, আসলে যুক্তি না থাকলে মানুষের তো কি বলতে কি বলে কি বলবো। বেনজির সাহেবের বাড়িও গোপালগঞ্জ, বলতে চাই নাই, কারণ মানে বাড়ি একটা বিশেষ এলাকায় হলে বা একটি বিশেষ অঞ্চলের মানুষ হলেই যে আপনি তাকে স্টিগমাটাইজ করবেন, আপনি তাকে তকমা দিয়ে দেবেন, এটা মানে রাজনৈতিক শিষ্টাচার তো বাদই দিলাম, এটা সাধারণ শিষ্টাচারের মধ্যেও কি পড়ে? যথেষ্ট অভিযোগ আছে এবং মামলা আছে বিধায় আপনাকে ইমিগ্রেশন ক্রস করতে বেগ পেতে হচ্ছে, কিন্তু এই ধরনের যাদেরকে নিয়ে আমরা আলোচনা করছি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। ময়লার গাড়িতে আগুন দেয়া, টায়ারে আগুন দেয়া, গাড়ি ভাঙচুর করা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, হেন কিছু নাই যেখানে মামলা আমার বিরুদ্ধে হয় নাই। কিন্তু বেনজির কিংবা মতিউরদের বিরুদ্ধে কোনো অভিযোগ এতদিন ছিল না। বাংলাদেশের লিগ্যাল সিস্টেম সম্পর্কে যদি আপনার সামান্য ধারণা থাকে তাহলে আপনি নিশ্চয়ই জানবেন কারো বিরুদ্ধে মামলা থাকা মানে তাকে বিদেশ যেতে বাধা দেয়া হতে পারে না।
মামলা আমার বিরুদ্ধে 200টা থাকতে পারে, কিন্তু যদি কোর্ট স্পেসিফিক অর্ডার না দেয় যে আমার বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোর্টের নিষেধাজ্ঞা আছে, আমি পালিয়ে যেতে পারি, এর বাইরে আপনি ইমিগ্রেশন অফিসার, ইমিগ্রেশন পুলিশের ন্যূনতম কোনো অথরিটি নাই আমাকে 1 মিনিট অপেক্ষা করানোর। কিন্তু এটা হয়ে গেছে এখন হবুচন্দ্র রাজার গবুচন্দ্র দেশ, কোনো অসুবিধা নাই, যেমন সরকার তেমন তার কর্মকর্তা, তেমন তার আমলা, তেমন তার পুলিশ। তাহলে আসলে আমরা সীমাহীন লুটপাট করব এবং এরপর পালিয়ে যেতে পারবো, এটা কেমন প্যাকেজে পরিণত হলো? আমার মনে হয় আজকে এই রুমিন ফারহানার এই বক্তব্যের পরে বিষয়টা একেবারে ক্লিয়ার। উনি একটা কথা বলেছেন ওনার ক্ষেত্রে, যে আদালতে যদি কাউকে বিদেশ যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা না থাকে তাহলে কাউকে 1 সেকেন্ড ওয়েট করানোর ক্ষমতা ইমিগ্রেশন বা বিমানবন্দর অথরিটির নাই। ওনার কথাটাই যদি সঠিক হয় তাহলে আমরাও বলি যে যখন ডক্টর মতিউর এবং বেনজির তাদের ব্যাপারে আদালতের নিষেধাজ্ঞা না যখন ছিল না, তার আগে যদি তারা যায় সেই ক্ষেত্রে সরকারের কি দায় আছে? রুমিন ফারহানার ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা না থাকলে তাকে বিমানবন্দরে আটকানো যাবে না। আর ডক্টর মতিউর আর বেনজিরের ক্ষেত্রে আবার যদি ব্যাখ্যা হয় যে না আদালতের নিষেধাজ্ঞা না থাকলেও আটকাইতে হবে, এই যে স্ববিরোধী বক্তব্য, এটার অর্থ হয়েছে আজকের ব্যারিস্টার রুমিন ফারহানা এরাই হলো বিএনপির বর্তমান সময়ে একমাত্র রক্ষা কবচ। জনগণের সাথে টাচ নাই, নির্বাচনে আসতে ভয় পায়, নির্বাচন শুনলে তারা পালিয়ে যায় এবং নির্বাচনের সময় তারা ভোট করলে সিট পায় 6টা। অর্থাৎ একটা সময় বিএনপি ভোটটা পেত, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে বিএনপির রাজনীতিতে নাশকতার রাজনীতি, দেশবিরোধী রাজনীতি এবং বিভিন্ন উস্কানিমূলক কর্মকাণ্ড এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সাথে আতাত সহ অনেক অরাজনৈতিক এবং জনগণের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডের কারণে আজকের বিএনপি জনশূন্য। বিএনপি এখন ডাক দিলে রাস্তায় লোকজন আসার জন্য আসে না, নয়াপল্টনে সমাবেশ ডাকলে সরু রাস্তায় ছোট্ট একটা মিটিং করে, এবং সেই কারণে নির্বাচনের কথা শুনলে যখন তারা 6টা আসনে 2014-তে তারা নির্বাচনে আসতে সাহস করে না। কি কারণে? 2008 সনের যে নির্বাচন নিয়ে তারা খুব বেশি বিতর্ক করে না, সিট পেয়েছে মাত্র 30টা। 2014-তে এই কারণে ভয়ে সাহস করে না। 2018-তে আবার বিদেশি ষড়যন্ত্র সহ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে নিয়ে নির্বাচনে আসছেন, সিট পেয়েছেন 6টা। 24 সনে আবার নির্বাচনে আসতে তারা ভয় পেয়েছেন। এখন বিএনপি নির্বাচনে ভয় পায়, জনগণ তাদের সাথে নাই। আমরা কি আওয়ামী লীগের আমাদের লোক দিয়ে, আওয়ামী লীগের কর্মী দিয়ে কি বিএনপিকে রক্ষা করতে হবে, অথবা আওয়ামী লীগের ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে? বিএনপি এখন জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তাদের নেতৃত্ব ভুল, তারা বিদেশ নির্ভর নেতৃত্ব, এবং সেই নেতৃত্ব দলকে জনগণকে রিপ্রেজেন্ট করে না। পরপর ভুল সিদ্ধান্তগুলো দিয়ে এক আসনে 3 জনকে মনোনয়ন দেয়, এক আসনে 5 জনকে মনোনয়ন দেয়, এরকম কারণে তারা নির্বাচনে খারাপ করে। সেটাই বা কতখানি শোভনীয়? আমি 2-3টা প্রশ্ন, একটা যেটা একটু সময় দেন। প্রথম যেটা আপনি তো বলছিলেন যে ধরুন আদালতের যদি কোনো নির্দিষ্ট আদেশ না থাকে আইনগতভাবে তো কাউকে আপনি আটকাতে পারেন না। আমি যদি এটাকে মেনেও নেই, কিন্তু আপনি ইমিগ্রেশন যখন আপনি ক্রস করছেন, এই ইনফরমেশনটা ইমিগ্রেশনের কাছে, হোম মিনিস্ট্রির কাছে, সংশ্লিষ্ট যারা দায়িত্বে আছেন তাদের কাছে এটা 5 মিনিটের মধ্যেই তথ্য থাকার কথা। এটা সরকার যখন ডিজাইন করেন তখন সরকারের তারা যে হয় তারা তথ্য গোপন করছেন বিশেষ কোনো উদ্দেশ্যে, অথবা পরিস্থিতিটা এরকম একটা লেজগোবরের পরিস্থিতি, কে যাচ্ছে কে আসছে কোনো কিছুই তারা খোঁজ রাখছেন না বা রাখার কোনো প্রয়োজনও মনে করছেন না। তার মানে এটা অকার্যকরের ফেইল স্টেটের দিকে বাংলাদেশ গ্রাজুয়ালি যাচ্ছে কিনা, এরকম একটা উদ্বেগ উৎকণ্ঠা নাগরিক হিসাবে তো আমাদের ভিতরে কাজ করতেই পারে। আমার ভাই নয়নের সঙ্গে আজকে মাত্র দেখা, তিনি তো বেশ চমৎকার বললেন। ধরুন ঠিক আছে, বিএনপির কথা নিশ্চয়ই রুমিন বলবেন, কিন্তু আমি একটা কথা বলতে চাই। মাঝখানে সরকারি দলের নেতা নেত্রীরা বললেন না যে আমাদের অপরাধটা কি? প্রথম অপরাধের জায়গা, রাজনৈতিক অপরাধের জায়গাটা হচ্ছে বাংলাদেশে আপনারা ভোটের মধ্য দিয়ে নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের পথটা আপনারা বন্ধ করে দিয়েছেন। শেষ করি গোটা নির্বাচনী পদ্ধতিকে বাস্তবে এখানে বাতিল করে দিয়েছেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বলে, আমি বলছি প্রতিদ্বন্দ্বী নির্বাচন বলে আর বাস্তবে কোনো কিছু নাই। তো 96 সালে যে পরিস্থিতিতে, তখন তো আমরা আন্দোলনে ছিলাম আওয়ামী লীগের সাথে, যে পরিস্থিতিতে তখন আমরা তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল, এখন 18 বা 24 সালের যে পরিস্থিতি, তো এখন তো কোনো দেশের কোনো সাধারণ মানুষকে কেউ এটা বিশ্বাস করে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায়, এরকম একটা আগ্রাসী, এরকম একটা দখলদার সরকার থাকা অবস্থায়
মানুষ ভোট কিন্তু যেতে পারবে, পছন্দের দল বা প্রার্থীকে মানে ভোট দিতে পারবে। কোনো মানুষ কি এটা বিশ্বাস করে? এটা দল কানা ব্যক্তিরা ছাড়া কোনো মানুষ এটা বিশ্বাস করে না যে সরকার অধীনে কোনো অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের সুযোগ আছে। আমি আমার আওয়ামী লীগের নেতাদেরকে, যারা আমার বন্ধুদেরকে আমি মাঝে মধ্যে বলি, এনাফ জানা 15 বছর তো ছিলেন, এখন আপনাদের উন্নয়নের ধরুন এত উন্নয়ন করেছেন, অনেক জনসেবামূলক অনেক কাজ করেছেন, কেন 15 বছর পরে একটা অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচনের এইটুকু ঝুঁকি কেন আপনারা গ্রহণ করছেন না? কেন আপনারা পরীক্ষা দিচ্ছেন না? যে আপনি যদি এত যদি উন্নয়ন করে থাকেন, যে একটা এরকম একটা ব্যবস্থা করেন, যেই নামে আপনি করেন না কেন, মানুষ ভোট কিন্তু যেতে পারবে, ভোট দিতে পারবে। যদি আওয়ামী লীগকে সমর্থন দেয় নিশ্চয়ই তাকে আমরা স্যালুট জানাবো। মানুষ যদি বিরোধী দলকে বেছে নেয় নিশ্চয়ই আওয়ামী লীগ শুড হ্যাভ দ্য কারেজ করার জন্য। আওয়ামী লীগ যে প্রশ্নটি তুলছে, আমি বিরোধী দলগুলো ভয় না, ভয়টা কোথায়? আরে বাবা, হ্যাঁ, ভয়টা হচ্ছে ওখানে যে পুরো রাষ্ট্র বিরোধী দল একটা শান্তিপূর্ণ আন্দোলনকে একটা পরিকল্পিত রাষ্ট্রীয় সহিংসতা চালিয়ে যেভাবে এটাকে গুড়িয়ে দেওয়া যায়, মানুষের প্রাণ যেভাবে একটা আক্ষরিক অর্থে আওয়ামী লীগ শাসনে একটা প্রায় একটা পোকামাকড়ের মতন পর্যবেসিত হয়েছে মানুষের জীবনের জায়গায়। এখানে ডেফিনেটলি মানুষের উদ্বেগ আছে, জনগণ আতঙ্কের একেবারেই জায়গা আপনাদের সাথে নেই, কোনো যোগাযোগ নেই বিএনপির জনগণের সাথে, সে কারণেই আসলে এত অভিযোগ কিনা বিএনপির। এই প্রশ্নের উত্তর নিব। আরেকটি বিরতি সময় হয়েছে, দেশ সাম্প্রতিক আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সাম্প্রতিকে। রুমিন ফারহানা, আপনাদের জনগণের সাথে কোনো যোগাযোগ নেই, নির্বাচনকে আপনারা ভয় পাচ্ছেন এবং এই কারণেই আপনারা বেনজির কিংবা মতিউরের মতন ইস্যুগুলোকে নিয়ে খুব বেশি হাইলাইট করবার চেষ্টা করছেন কিনা? আমি শুধু এটুকুই বলবো, বাংলাদেশে নির্বাচন বলে কিছু যদি এক্সিস্ট করতো, তাহলে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে তারা সকলেই নির্বাচনে অংশ নিত। কারণ প্রত্যেকেই জানে যে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যদি যেতে হয়, বাংলাদেশে তারা যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করে সেই আদর্শের বাস্তবায়ন যদি ঘটাতে হয়, তারা যেইভাবে দেশকে উন্নয়নের দিকে নিতে চায়, যেইভাবে তারা পরিকল্পনা করতে চায়, সেটা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে আসলে নির্বাচন ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নেই। কিন্তু মুশকিল হচ্ছে বাংলাদেশে তো আসলে 14, 18 বা 24 সালে কোনো নির্বাচন হয় নাই, এবং সে কারণেই যে রাজনৈতিক দলগুলো যারা মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে যে দিনের ভোট দিনেই হওয়ার কথা, মধ্যরাতে নয়, যারা বিশ্বাস করে যে আমি এবং ডামির মতন নির্বাচনে যাওয়ার কোনো অর্থ নাই, যারা বিশ্বাস করে যে ঠিক যেভাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে 14, 18, 24-এ ভারত ছিল বলেই আমরা নির্বিঘ্নে ক্ষমতায় আসতে পেরেছি, এই ধরনের নির্বাচনের খেলা বা পাতানো খেলার মধ্যে যারা যেতে চায় না, আমি ওই জায়গাটাতে আসছি, পাতানো খেলায় অংশ নিতে চায় না, তারা কেউ নির্বাচনে বা এই যে খেলাটা, এটাকে আমি নির্বাচন বলি না, এই খেলাটার মধ্যে কেউই অংশ নেয়নি। পশ্চিমের কথা যদি বলেন, তাহলে আমি এখনো বলবো যে যারা গণতন্ত্রে বিশ্বাস করে, পশ্চিম কি বলেছে? পশ্চিম বলেছে মানুষের ভোটের অধিকারের কথা, পশ্চিম গণতন্ত্রের কথা বলেছে, মানবাধিকারের কথা বলেছে, গুম বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে কথা বলেছে। এটা তুমি বিশ্বাস করে বাংলাদেশে 18 কোটি মানুষেরই মনের কথা, এটা কোনো বিশেষ রাজনৈতিক দলের সমর্থন বা কোনো বিশেষ রাজনৈতিক দলের পছন্দের কথা তো হতে পারে না। এক যদি কেউ মনে করে যে আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমিই দেব, তারা বাদ দিয়ে বাকি সকলেরই তো এই কথাটাই তাদের মনের কথা হওয়ার কথা। আর পশ্চিমের কথা যেহেতু আসলোই, ওই কথাও না বলে কি করে আর মানে পার পাওয়া যায়? যে আমেরিকার সাধারণ সম্পাদক বলে দিল্লি আছে, আমরা আছি, আমরা আছি, দিল্লি আছে, আমেরিকার দিল্লিকে দরকার, দিল্লির আমেরিকাকে দরকার। এই কথাগুলো আসলে বাদ কি বাদ বা কথার কথা মনে হতে পারে, কিন্তু এই কথাগুলোর ভেতরে যে গূঢ় অর্থ, সেটার বাস্তবায়ন কিন্তু আমরা 24-এ দেখেছি। সঠিক কিনা এমনটিও তো আলোচনা হচ্ছে। আওয়ামী লীগ বারবার বলবার চেষ্টা করছে যে আপনারা আসলে জনগণ থেকে কিংবা নির্বাচন থেকে এতটাই দূরে সরে গিয়েছেন যে এখন আসলে বেনজির কিংবা মতিউরের মতন যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলো নিয়ে আপনারা নিজেরাই আসলে অনেক বেশি হাইলাইট করবার চেষ্টা করছেন। বেনজির বা মতিউরের ইস্যুটা আওয়ামী লীগের কাছে তুচ্ছ হতে পারে, কারণ আওয়ামী লীগের একদম তৃণমূল পর্যায়ের নেতা এনু বা রূপম কিংবা রুবেল, বরকত, ওনাদের ঘর ঘাটলেও একেবারে ইউনিয়ন লেভেলের নেতা, আপনি 1000 কোটি টাকার কাগজ পেয়ে যাবেন। বিএনপির সময় কেউ দুর্নীতি করেননি আপনি বলেন না, আপনার নিশ্চয়ই বিএনপির সময় তো লেখা আছে, জানা আছে, পড়া আছে, সাংবাদিকতা করছেন, 1000 কোটি টাকা কি মানে বাজেটও হয়েছে? সুতরাং এই যে অবিশ্বাস্য অঙ্কের দুর্নীতি, অবিশ্বাস্য, এবং প্রশাসনের যারা কর্মচারী আছেন একেবারে আইজিপি থেকে শুরু করে সাধারণ ইয়ে পর্যন্ত, যেই ভাষায় তারা রাজনৈতিক বক্তব্য দেন, এরকম কি কোন সরকার, ইভেন স্বৈরাচার এরশাদের সময়ও কি এই ধরনের ভাষায় আপনার কাছে আমলা বা প্রশাসন কথা বলেছে? বিএনপির সময় এত দুর্নীতি ছিল না, এত গভীর দুর্নীতি ছিল না যেটি আওয়ামী লীগের আমলে শুরু হলো।
বিএনপির সময় দুর্নীতি ছিল, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন ছিল না। আপনি যখন একটা অপরাধ করবেন সেটি কিন্তু আপনার চোখে পড়বে না, যখন অপরাধের বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে তখন সেটা কিন্তু মানুষ দৃষ্টিতে আনবে। বিএনপির সময় কোনো অপরাধী অপরাধ করলে, টাকা বিদেশে পাচার করলে বা কেউ দুর্নীতি করলে সেটার বিরুদ্ধে বিএনপি সহজেই হাওয়া ভবনের মাধ্যমে হোক আর তাদের অন্য সোর্সের মাধ্যমে হোক তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করা, তারা সেটা সেই পা পেয়ে যাওয়ার একটা সুযোগ ছিল। যার কারণে আপনারা দেখলেন যে FBI এর মাধ্যমেও কোকো রহমানের টাকা বিদেশ থেকে 20 কোটি টাকা একবার ফেরত আনা হয়েছে। এবং এর মাধ্যমে তখন বিএনপির সময় দুর্নীতিটা ছিল রাষ্ট্রীয়ভাবে, এটাকে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল এবং শেল্টার দেওয়া হয়েছিল। 20 টাকা অস্ত্রের কথা বলেন, সেখানে বিভিন্ন দুর্নীতির কথা বলেন, হাওয়া ভবনের দুর্নীতির কথা কে না জানে। এবং এই দেশে বিএনপি যেভাবে হাওয়া ভবন সৃষ্টি করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, জঙ্গিবাদকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, তার ধারায় তখন এগুলো নিয়ে কেউ প্রতিবাদ করতো না। তখন কিছু তখন মনে করা হইতো যে না, এই দুর্নীতি এবং সন্ত্রাসকে পৃষ্ঠপোষক করাই বিএনপির কাজ। এগুলোর বিরুদ্ধে একজন ব্যক্তি যখন তার বিরুদ্ধে অভিযোগ আসছে, সেটি দুর্নীতি দমন কমিশন সেটি তাদেরকে নোটিশ দিয়েছে, সে তার একটা ব্যাখ্যা দিয়েছে। কিন্তু তাদেরকে খুঁজে বের করতে পারেনি, তাদেরকে খুঁজে বের করতে হচ্ছে একটি ছাগল কাণ্ডে কিংবা একজন সাংবাদিককে। না, খুঁজে পেয়েছে। তারা বলছে যে সে দেশে নাই, তার লিখিত জবাব পাঠিয়েছে। সেটি ঘটনা প্রকাশিত হবার পর তো ঘটনা প্রকাশিত হওয়ার পর তার তো আগে কোনো মামলা নাই, তাকে কেন এয়ারপোর্টে আটকাবে? তার বিরুদ্ধে তো এর আগে তার বিরুদ্ধে কোনো অভিযোগ কেউ আনেনি, কোনো মামলা নাই। দীর্ঘদিন ধরে দুর্নীতি করবার পরেও আসলে আপনি যথেষ্ট সুযোগ সুবিধা প্রাপ্ত হয়ে আড়ালে থাকার একটি সুযোগ বাংলাদেশে তৈরি হয়েছে। এটি আমাদের দেশে দুর্নীতি যখনই সরকারের নজরে আসে, সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। যেটি বিএনপি করে নাই, যেটি বিএনপি প্রশ্রয় দিয়েছিল। আরেকটি কথা আমি বলে শেষ করতে চাই যে আমাদের বিজ্ঞ আলোচক ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি অনেক ভালো বলেন, বাকপটু মানুষ, এবং সরকারের বিরুদ্ধে ওনারা দুজন আছেন, আমাদের সাইফুল হক ভাই, তিনি একজন অত্যন্ত প্রবীণ রাজনীতিবিদ, পোড় খাওয়া মানুষ, এবং বাম রাজনীতি তিনি একজন কর্ণধার বলা চলে। এবং একইভাবে রুমিন ফারহানাও তিনি অত্যন্ত ভালো বলেন, পেশাও তিনি একজন ব্যারিস্টার। ওনাদের এই কয়েকজনের টক শোতে সরকার বিরোধী আলোচনার মাধ্যমে বিএনপি কিন্তু এখন টিকে আছে। বিএনপি কি এখন মাঠে আছে? বিএনপির কোনো কর্মসূচি আছে? বিএনপি কর্মসূচিতে মানুষ কি যায়? বিএনপির মাঝে মাঝে কোথায় জানে হারিয়ে যায়। আমরা বরং মাঝে মাঝে ভাবি বিএনপি কোথায় যেন হারিয়ে গেল, জনগণ থেকে কেন তারা এত বিচ্ছিন্ন হয়ে গেল। এবং এই বিএনপিকে যদি টকশো না থাকতো আমাদের দেশে, আমার কাছে মনে হয় বিএনপিকে এখন যদি তারা আহ্বান করে রাজপথে আসার জন্য, মানুষ কিন্তু এখন আর বেনজির কিংবা মতিউর যেভাবে হারিয়ে গিয়েছেন, বিএনপিও আসলে জনগণ থেকে ঠিক সেভাবেই হারিয়ে গেছে। নির্বাচন দেখলে এখন পালিয়ে যায়, তাদের দেশপ্রেম নাই, নির্বাচন আসতে সাহস পায় না। নয়ন ভাই তো বললেন বিএনপিও বেনজির মতিউরের মতো হারিয়ে গেছে, ছাড়া অন্য কোথাও আর আমাদেরকে বিএনপিকে দেখাই যায় না। আরেকটা জায়গায় দেখা যায়, মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যখনই মুখ খুলেন তখনই আমরা বুঝি এবার আমাদের নিয়ে আলোচনা হবে। বিএনপি যদি কোথাওই না থাকে কিংবা বিরোধী দল যদি কোথাওই না থাকে, তাহলে সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত বিএনপির চর্চা কেন হবে? 1, 2 হলো উনি বলছেন যে মাঠে ময়দানে আন্দোলনে কোথাও বিএনপিকে দেখা যায় না, বিএনপির সাথে মানুষ নাই। আমি ওনাকে বিনীতভাবে বলি, ওনার কথা যদি আমি সত্য ধরেও নেই, মাঠে ময়দানে কোথাও বিএনপিকে দেখা যায় না, এই অবস্থাটা সরকারের জন্য কতটা লজ্জাজনক। এত বড় একটি রাজনৈতিক দলের ওপরে গত 18 বছর কি ধরনের নিবর্তনমূলক আচরণ তারা করেছে, কিভাবে তারা বিএনপির একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র নেতা কর্মীদেরকে ধরে ধরে মামলা দেয়া, সর্বনিম্ন সাজা হচ্ছে মামলা আর সর্বোচ্চ হচ্ছে জীবন নিয়ে নেওয়া। এই রকম ভাবে রাজনীতিকে ধ্বংস করার ফলেই যদি আমি বলি আজকে বেনজির বলেন, আজকে আজিজ বলেন, আজকে মতিউর বলেন তাদের উত্থান, কেন বলছি যে আপনার তো একটা ভিত্তি লাগবে। যখন মানুষের ভোট আপনার সেই ভিত্তিটা না হয় দাঁড়ানোর, তখন আপনাকে এদের উপরে ভিত্তি করে দাঁড়াতে হয়। বিএনপির সাথে যদি জনগণ থাকে, বিএনপি কেন ঘুরে দাঁড়াতে পারছে না, কেন এই সরকারের পতন ঘটাতে পারছে না বারবার আন্দোলন করা সত্ত্বেও? আপনাকে বলেন তো, স্বৈরাচারী এরশাদও তো 10 বছর ক্ষমতা ছিল। আপনি কি মনে করেন 10 বছর এরশাদের সাথে মানুষ ছিল? না, ছিল না। মানুষ গুলিকে ভয় পায়। এবং আজকে যদি এরশাদ সাহেবের আমল আমি দেখেছি, তো আমার বাবা তখন সক্রিয় রাজনীতিবিদ এবং তাকে মানে মাসের পর মাস জেলে থাকতে হয়েছে, কিন্তু আব্বা গুম হয়ে যাবে এই ভয় আমরা করি নাই। সুতরাং ওই আমলের সাথে এই আমলকে না আমি খুব স্পষ্টভাবে তুলনা করতে পারি। সেই আমলেও মানুষের 10 বছর সময় লেগেছিল, আর এই আমল হচ্ছে এমন আমল যে আপনি কোটা সংস্কার আন্দোলন বলেন, নিরাপদ সড়কের আন্দোলন বলেন, কিংবা ভ্যাট বিরোধী আন্দোলন, এখানেও পুলিশ যেভাবে মারমুখো আচরণ করে, একেবারে অরাজনৈতিক
রাজনৈতিক আন্দোলনে দমনের জন্য পুলিশ যেভাবে শক্তি ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, এরকম তো আসলে অতীতে হয় নাই। সুতরাং এইটার বিরুদ্ধে মানুষ জাগবে না তা নয়। বিএনপি আসলে দুর্নীতি গোড়াপত্তন করে দিয়ে গেল কিনা, এই বেনজির কিংবা মতিউরদের আসলে বিএনপি সুযোগ করে দিয়ে গেল কিনা দুর্নীতি করবার? দেশের প্রথম শাসন শুরু করলেন আওয়ামী লীগ ৭২ থেকে ৭৫, গত ১৮ বছর ধরে আওয়ামী লীগ। এর মধ্যে বিএনপি কখন গোড়াপত্তন করল? যদি গোড়াপত্তন বিএনপি করেই থাকে, সেটাকে এত বড় মহিরুহ হতে দিল কেন আওয়ামী লীগ? আওয়ামী লীগ তো মানে গোড়াতেই বিনষ্ট করতে পারতো। যদি আওয়ামী লীগ কি আসলে সুযোগ দিল দুর্নীতি করবার? সাইফুল হক এক ধরনের সুযোগ দেওয়ার মতোই কি বিষয়টি তাহলে? না, সুযোগ না, বাস্তবে এখানে সরকারের এখানে রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা যখন এক হাতে থাকে তখন এটা ভয়ানক দানবীয় শক্তি কিন্তু এটা হয়ে ওঠে। আপনি দেখেন না এবারে যে ৭ই জানুয়ারির দামি নির্বাচনের মধ্য দিয়ে যারা ধরুন সংসদে এসছেন, আমার নয়ন ভাই নিশ্চয়ই তিনি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি এসছেন, এটা আমি নিশ্চিত। কিন্তু এই যে সংসদে তারা হিসাব দেখছে ২০০ জনের উপরে যদি কোনো ব্যবসায়ী থাকে, রাজনীতিকরা যেখানে প্রায় এখন মার্জিনালাইজড, প্রায় প্রান্তিক একটা অবস্থান, এটা নিয়ে আওয়ামী লীগের বড় বড় যারা নেতারা আছেন পার্লামেন্টে তাদের অনেকগুলো খেদোক্তি বিভিন্ন সময় এটা আমরা জানতে পেরেছি। ওদের কথা বলেছেন রাজনীতিবিদরা কি তাহলে চাঁদা তুলে খাবে কিনা, ব্যবসা করতে আপত্তি নেই? আমি বলছি যে অর্থাৎ রাজনীতিকরা এমনকি আওয়ামী লীগেরও এখন আর রাজনীতি অনেকখানি নিয়ন্ত্রণ করছে না। মাত্র ২৩ তারিখে যে দলটা তার জন্মের ৭৫ বছর পালন করলো, ধরুন খুব দুর্ভাগ্যের বিষয়, যে দল ধরেন একটা গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে ভোটের জন্য গণতন্ত্র যে লড়াই করতে করতে আওয়ামী লীগ একটা দীর্ঘ সময় পার করেছে, দেখেন কোথায় ট্র্যাজেডিটা, সেই দলকে এখন মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে অবস্থান নিতে হয়েছে, সেই দলকে এখন বিশ্বাসযোগ্য নির্বাচনের বিরুদ্ধে তার অবস্থান নিয়েছে, সেই দলকে জনগণের উপরে নির্ভর না করে আজিজ বেনজির বা মতিউর তাদের উপর এখন নির্ভর করতে হচ্ছে। কেন? কারণ ক্ষমতার উৎসটা এখন জনগণ নয়, এখন আর পপুলার ম্যান্ডেট নয়, বাহিনীগুলো সরকারি প্রতিষ্ঠান, বল প্রয়োগের যে প্রতিষ্ঠানগুলো তার উপরে, এটা আওয়ামী লীগের এক ধরনের রাজনৈতিক পরাজয়। একটা আওয়ামী লীগের আওয়ামী লীগ এখান থেকে বেরিয়ে আসতে না পারে, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের টিকে থাকা খুব কঠিন। সুযোগ করে দিল। আমার কাছে মনে হয় যে আজকে বিরোধী দলের হাতে কোনো রাজনৈতিক ইস্যু নাই, সেই কারণে শুধুমাত্র আজিজ বেনজিরের কথা বলে তারা রাজনীতির মাঠে টিকে থাকতে চায়। এই সরকারের বিরুদ্ধে এই বিরোধী দল এক সময় বলেছিল যে দেশটা শ্রীলঙ্কা হয়ে যাবে, ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে, দেশের রিজার্ভ নাই, কয়দিন পরে খাবার পাওয়া যাবে না, অনেক দুঃস্বপ্ন তারা দেখেছিল। কিন্তু দেখা গেল যে আজকে সেই সরকার অত্যন্ত দাপটের সাথে ভালোভাবে এটা রাষ্ট্র চালাচ্ছে। কিন্তু যে দেশে পুলিশ প্রধান কিংবা সেনা প্রধান এই ধরনের দুর্নীতির সাথে জড়িত আছেন, সেখানে আসলে আমরা কতটা ভালো আছি সেই প্রশ্ন তো থেকে গেল। আমরা দুর্নীতির তদন্ত শেষেই আমরা এটা বিষয়ে চূড়ান্ত মন্তব্য করতে পারবো। এখনো যেহেতু তদন্তটি শেষ হয় নাই, সেই কারণে আমরা শেষ মন্তব্যটি করতে চাই না। তবে একটুকুই বলতে চাই যে এই রকম অভিযোগ যাদের বিরুদ্ধে আসবে, বিএনপির সময় এদেরকে প্রশ্রয় দেওয়া হলো, এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া না হলেও আওয়ামী লীগের সময় আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সেই সৎসাহস রাখেন, তিনি কোনো অপরাধীকে তিনি পৃষ্ঠপোষকতা করবেন না, এবং এই সময়ে তারা আতঙ্কে কেউ কেউ এই ডক্টর মতিউর রহমানের মতো লোকেরা দেশ ছাড়ে। একটা সময় হাওয়া ভবনের মাধ্যমে এদেরকে করা হতো পৃষ্ঠপোষকতা, আর এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার তাদেরকে আইনের আওতায় আনছে। বিএনপি পৃষ্ঠপোষকতা করেছে কিন্তু আওয়ামী লীগ কাউকে পৃষ্ঠপোষকতা করতে চায় না। ছোট করে আমি একটা কথাই শুধু বলবো, যখন পুলিশ অ্যাসোসিয়েশন থেকে সাংবাদিকদের ব্যাপারে আঙুল তুলে বক্তব্য দেয়া হয়, বলা হয় অতিরঞ্জিত, কিন্তু কোন অংশটি অতিরঞ্জিত জানি না, বলা হয় সোর্স ডিসক্লোজ করা হয়নি। সাংবাদিকতার একেবারে মিনিমাম যে বেস প্রিন্সিপাল, সেটা হচ্ছে সোর্স কখনো ডিসক্লোজ করা হয় না। সোর্স ডিসক্লোজ করলে কোনো সংবাদপত্রের পক্ষে টিকে থাকা মুশকিল। হ্যাঁ, সুতরাং সোর্স ডিসক্লোজ করার কথা না। এই কথাগুলো যখন বলে এবং যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও পুলিশ অ্যাসোসিয়েশনের সেই বক্তব্যকে সমর্থন করে বক্তব্য দেয়া হয়, তখন আসলে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ কোথা থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে বোঝা যায়। এবং একটা কথা বলেছিলাম না, কথাটা আর বারবার রিপিট করতে ভালো লাগে না, 17 বছর আগে কি হয়েছে আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই, সেটা আজকের বেনজির বা আজিজ বা মতিউর যাদের উপরে নির্ভর করে আপনি কিন্তু নামগুলো বলছি, নামগুলো কিন্তু কোনো ব্যক্তি না, এগুলো এরকম অসংখ্য পাবেন আপনি প্রশাসনে, পুলিশে অসংখ্য পাবেন। এবং সে কারণে আজকে পুলিশের এই নড়ে চড়ে বসা, বিকজ তারা জানে আজকে অবসরে গেলে আমার বিরুদ্ধে বেনজিরের মতন আবার যদি তদন্ত শুরু হয় আমার কি অবস্থা হবে। ধন্যবাদ রুমিন ফারহানা, সাইফুল হক এবং নুরুদ্দিন চৌধুরী নয়ন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সাম্প্রতিক দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। সাথে
সাথে থাকার জন্য।